একদম ভার্জিন ভার্জিন গার্ল আসছিল, কিছু জানে না, দুনিয়া সম্পর্কে কিছু জানে না, তাকে আমরা জোর করতে সে বুঝছে। একটু যাই, একটু লাগাই আসি। আজকে ওরে বাংলা ওয়াশ করা হবে। ইন্টারভিউতে গেছে না, ইন্টারভিউতে যে পুরোটাই মানে আমাদের নিয়েই কথা বলে, বলে আমার এক্স মানে ডাবল এক্স হাজবেন্ডকে নিয়ে কোনো কথা বলবো না, কারণ সে তো ভাইরাল না, তাকে নিয়ে কথা বললে কি হবে? আহাত তো ভাইরাল, আহাত তিশাকে নিয়ে কথা বললেই তো হবে। আমার ছোট খুকিরে, আহারে আমার টিনেজ সতীনকে আজকে আমি ধুয়ে দেবো, আমার 26 বছরের টিনেজ সতীন। এই জন্য বলে আপুরা তোমরা সবাই পড়ালেখা করো, ওই অনলাইনে শুনে শুনে ইংলিশ শিখো না। টিনেজ মানেটা কি, টিনেজ কত বছরের নিতে হয়, এটা একটু শিখো। আচ্ছা, আমি আজকে কিছু পয়েন্ট ক্লিয়ার করবো যেগুলো আমি অনেক আগে করতে চাইছি, বাট তোমাদের ভাইয়া আমাকে ক্লিয়ার করতে দেয় নাই। টক শো দেখছো মাম্মা? আমি দেখি নাই, আমাকে একজন পাঠাইছে, জাস্ট সে আমাকে বলছে আপু এগুলো বলছে, দেন আমি দেখছি। দেখে আমার মন চাইতেছে ওরে আমি সামনে বসাই ওরে বলি, বোন এত নাটক কিভাবে করে? 26 বছরের একটা মেয়ে কিভাবে টিনেজ হয়? যেই মানুষটা 500 টাকার একটা ড্রেস পরে আমাদের বাসায় আসছে, সেই মানুষটার হাতে স্বর্ণের আংটি কিভাবে থাকে? যে ফোনের চার্জারটা পর্যন্ত আনে নাই, সে স্বর্ণগণ্ড নিয়ে আসছে আমাদের বাসায়। ও মাই গড, আমাদের বাসায় খাবার নাই, বাজার না করে আমরা আইসক্রিম কিনে রাখছি, চাল না কিনে আমরা আইসক্রিম কিনে রাখছি, চানাচুর কিনে রাখছি, বিস্কিট কিনে রাখছি, খাবো তাই, চাল না কিনে। এরকম আবাল তোমরা কেউ আসো? যাই হোক, আমি একটু লাইভটা শেয়ার করে নেই, তারপর তোমাদের পয়েন্টগুলো ধরাই দিতেছি। টিনেজ 26 বছরের টিনেজ আপারে ধরাই দিতেছি। চুলে এই বাবরি কাট দিয়া সাইজে খাটো হইলে বয়স কম হয় না। তোর বয়স 28, তোর মা নিজে আমারে বলছে তুই 2 বছর কমাই দিছস তোদের সার্টিফিকেটে। হোল্ড কর। কি জানো, আমি ইন্টারভিউতে গেছি, সেখানে মনে হয় 2-3টা প্রশ্ন ওরে নিয়েছিল, আমাদের টোটাল লাইফস্টাইলের মধ্যে 2-3টা প্রশ্ন ওরে নিয়েছিল। তাই আসছে ভিডিও বানাইছে, আমাকে নিয়ে কেন কথা বলবি? তুই ইন্টারভিউতে যা, তুই তো পুরো গল্পটাই বললে আমার আর রাহাজের নিয়ে। কেন তোর এক্স হাজবেন্ডের সংসারটাও তো তুই ভাঙছস, সেখানে তোর ননাসের হাজবেন্ডের সাথে তুই প্রেগনেন্ট হয়ে গেছস, সেটা কেন বললি না? কেন বললি না? লজ্জা লাগছে খুব যে প্রেগনেন্ট হয়ে গেছস তোর ননাসের হাজবেন্ডের সাথে পরকিয়া করে, যার জন্য তোর মুন্না বাসা থেকে বের করে দিছে, তোর এক্স হাজবেন্ড তোর বাসা থেকে বের করে দিছে। আরো পয়েন্টগুলো তো আমি বলতেছি, দাঁড়া 1 মিনিট, আমি একটু আসবো। আমি কই? এই যে আমি 1 মিনিট আসলাম তোমাদের সাথে একটু আচ্ছা আমি লাইভটা শেয়ার করে নিয়ে আসি। হ্যাঁ করো। তোমাদের সাথে একটা কথা শেয়ার করার জন্য আমি আসলাম। আমি কারো সাথে কথা বলতে চাই না, মানে মাধ্যম হয়ে আমরাও কিছু বলতে চাই না, মানে আমি তো নিউট্রাল। আমি নিউট্রাল থেকে নিয়ে একটা কথা অডিয়েন্সদের কাছে আজকে জিজ্ঞেস করতে চাই। যে মানুষ আমাদের লাইফ থেকে, বা আমি আমার ব্যাপার বলি, আমার লাইফ থেকে চলে যাওয়ার পরে, বা আমি ডিভোর্স দিয়ে দেওয়ার পরবর্তীতে চলে যাওয়ার পরবর্তীতে সে সুন্দর মতো যায় নিয়া আজকে এই থানায়, কালকে ওই থানায়, তো পরশু ওই কোর্টে, তরশু সাইবার ক্রাইমে, তারপরের দিন হচ্ছে গিয়ে মানব কি বলে মানব কি যেন একটা সংস্থা আছে, সেই সংস্থায় জায়গায় জায়গায় দৌড়াইতে পারছে। জাস্ট খালি একটা জায়গায় যে এটাও বলছো ওর কাবিন নাকি 10 লাখ, যখন বলছে কাবিন নামা কই দেখাতে পারে। দাঁড়াও একটু দাঁড়াও। তো এই এতগুলা জায়গাতে যায় নিয়ে সব জায়গায় একটা ব্যাপারে দৌড়াইতে পারছে। সেই ব্যাপারটা ছিল 2টা ব্যাপারে, এক হচ্ছে আমার কাবিনের টাকা, আর হচ্ছে আমার সন্তানের ভরণ পোষণ। এই 2টার জন্য সব জায়গায় দৌড়াইতে পারছে। বাট ওই মানুষটা ডিভোর্সের পরে, যারা আমি মাইরা নাকি হচ্ছে গিয়ে, মানে সে যেটা বলছে যে মাইরা দেয়ালে চুল ধইরা মাইরা দেয়ালের সাথে লাগায় নিয়ে একারে কি করে লাইছি আমি নিজেও জানি না। আর বাসায় নাকি 10-12 জন মানুষ, দাঁড়াও আমাকে একটু বলে দাও, আমার টপিকটা আমি শেষ করে যাচ্ছি, তারপর তুমি বইলো। বাসায় 10-12 জন মানুষ ধরে নাই, আর আমি হচ্ছে মাইরা চুল নিয়ে তারপরে কি করছি, দেয়ালের সাথে ধাক্কা মারছি। সেই মানুষ, যে মানুষ জাস্ট কাবিনের টাকা আর হচ্ছে ভরণ পোষণের টাকার জন্য এত জায়গায় যায় নিয়ে এত কিছু করতে পারছে, এত থানা পুলিশ অমুক তমুক কোর্ট কাচারি ঘুরা টুইরা, তোমরা ছবিও দেখছো, আপলোড দিছে, রিলস বানাইছে, আপলোড দিছে, এখন আমার কথা হচ্ছে এই মানুষটা ডিভোর্সের সাথে সাথে যায় না, ফার্স্টে এই কাজটা কেমনে করলো না ভাই, যে নির্যাতন মামলা কেন দিল না তাইলে আমার নামে, যে আমি মারলাম, দেয়ালের সাথে মাথা ঠাকায় দেয়ালের সাথে মাথা ফাটাই ফেললে তাহলে তার সুস্থভাবে যাওয়ার কথা না। তাহলে নিপুণ সিটি থেকে সে সুস্থভাবে হেঁটে কিভাবে গেল তার মাকে নিয়ে? ওই বাসায় ওইখানে যে সিসি ক্যামেরাটা চেক দিতে বলতো বা দারোয়ানরে জিজ্ঞেস করতে বলতো। দুনিয়াটা মানে এত সোজা। এক একটা লাইভে অতীত থেকে এক এক রকম কথাবার্তা বলে তারপরে আজকে ইন্টারভিউতে যায় নাকি হচ্ছে কি টোটালি ডিফারেন্ট টপিক। মানে মিথ্যা কথা এমনই হয়। দাঁড়াও, আমার কথা অডিয়েন্স তোমাদের কাছে, সেটা হচ্ছে যদি আমি মাথায় বাড়ি দিয়ে মাথা ফাটাই ফেলে থাকি, তাইলে গত 1 থেকে 1.5 বছর হয়ে যেতেছে ডিভোর্সের ঘটনা, এটা নিয়ে অতীতে কেন কথা হইলো না? অতীতে তো কথার খেতায় আগুন। যে মানুষ যায় নিয়ে হচ্ছে গিয়া থানা কোর্ট কাছারিতে ঘুরতে পারছে সবকিছুর জন্য, সে যায় নির্যাতন মামলা কেন দিল না? আবার বলে কি ওরে কিচ্ছু দেওয়া হয় নাই, তোর বাপে 1 লাখ টাকা কাটা নিছে, তোর বাপে প্রতি মাসে 30,000 টাকা কাট থেকে নিছে, তোর আন্ডারওয়্যার, তোর বোনের আন্ডারওয়্যার, প্যাড পর্যন্ত আমাদের কাছ থেকে কিনাইছস, তোর বোনের যে যা হয় মাসে মাসে প্যাডটা পর্যন্ত আমাদের কাছ থেকে নিছস। পড়াশোনার খরচ, কলেজে ভর্তি হবে রিয়া কলেজে ভর্তি হবে, রিয়াকে তো ইরফানের সাথে বিয়ে দিবে।
না দিয়ে উপায় নেই। ইরফানের কাছে এখনো টেক্সট গুলো আছে, রিয়া যে পাঠাইছে আই লাভ ইউ, তুমি তো আমার বয়ফ্রেন্ড। ইরফানকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগছে, ইরফানকে সে বিয়ে করবে। রিয়া ইভেন ইরফান উপরে ফ্ল্যাটে ঘুমাইতো, রিয়া যায় না সেখানে বসে থাকতো ঘন্টার পর ঘন্টা। আইসা নিয়ে ইরফান আমার কাছে নালিশ দিত, মামি এটা নিয়ে যদি খারাপ কিছু হয় আমি কিন্তু জীবন আর রিয়ার বিয়ে করবো না, ও কেন আমার রুমে যায় বসে থাকে, ও যায় না আমার কাছে বসে থাকে। অডিয়েন্সরা, তোমাদের কাছে আমার প্রশ্ন আমি রেখে গেলাম, সেটা হচ্ছে যদি এমন কিছু হয়েই থাকে তাহলে প্রথম কথা হচ্ছে যে সে মানে নির্যাতন মামলাটা কেন দিল না? নারী নির্যাতন মামলার মতো ভয়ানক মামলা আছে বলে আমার মনে হয়। গায়ে হাত তুললো ওরা বসে থাকবে না। সবচেয়ে বড় কথা, আমি একটা কথা বলবো, ওরা মামলা দেওয়ার একটা স্কোপ ছাড়ে নাই, ওরা সব দিকটা চেষ্টা করছে কিন্তু কোনো জায়গায় পারে নাই, কারণ ও জেনে শুনে সব জায়গায় ওকে একটা প্রশ্নই করা হয়েছে, আপনি কি জানতেন তার বউ বাচ্চা আছে? বলে হ্যাঁ জানতাম। বলে জেনে শুনে আপনি সেখানে বিয়ে করছেন কেন? জেনে শুনে কোন স্বাভাবিক মেয়ে বিয়ে করবে? আরেকটা কথা, জোরপূর্বক বিয়ে করা হয়েছে, ও বিয়ের কোনো প্রিপারেশন নিয়ে আসে নাই। বিয়ের প্রিপারেশন না নিয়ে আসার জন্য যেটা হয়েছে, ফোনের চার্জারটা পর্যন্ত আনি না, কিন্তু স্বর্ণের আংটি নিয়ে আসছে। স্বর্ণের আংটি পরে এনআইডি কার্ড ছাড়া বিয়ে হয় না, আমি এনআইডি কার্ডটা ঠিকই নিয়ে আসছি। এটা বললাম, নিজের এনআইডি কার্ড নিয়ে আসছে, বাবা মায়ের এনআইডি কার্ড নিয়ে, এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে আসছে, সবকিছু নিয়ে আসছে। বিয়ে করার জন্য সে প্রস্তুত নিয়ে আসে না, সে এনআইডি কার্ড নিয়ে আসছে। এনআইডি কার্ড, তার বাপ মায়ের এনআইডি কার্ডের ফটোকপি, সে সবকিছু নিয়ে আসছে এবং তার ছবি, সে সবকিছু সাথে নিয়ে আসছে। আবার বলতেছে কি, আমি তোমাদের আজকে বলি কি হয়েছে। ও আমার কাছে ফটোগ্রাফি শিখতে চাইছে, যখনকার কাহিনী তখন আমরা ফটোগ্রাফি করি। যখন ও আসছে তার আরো 6 মাস আগে আমাদের সব ক্যামেরা আমরা সেল করে দিছি, কোনো প্রকার ফটোগ্রাফি আমরা করি না, আমরা দুজন মিলে ব্লগিং করি। ওর সাথে তো আমার কোনো কথাই হয় নাই। ওর একটা ফেক আইডি দিয়ে আমাকে টেক্সট করছিল, আপু আমি আপনার বিগ ফ্যান, ওটার নাম যেন কি ছিল ফেক আইডি সেটাও আমার এখন মনে নেই। কিছুদিন আগে আমি টেক্সট পয়েন্টে ওকে আমি ধরে দিচ্ছি যে তিশার সাথে আমার ফটোগ্রাফি নিয়ে কথা হয়েছে, তার 20 দিন পরে আহাত কল দিয়ে বলে তুমি তো ডিভোর্সি, আসো বিয়ে করি। আহাত জানলো কিভাবে তুই ডিভোর্সি? তুই তো আমার ফটোগ্রাফি শেখার জন্য নক দিছস, তাই না? যেটা ধরলাম আমি জানো এটা দিছস, তাহলে আহাত জানলো কেমনে তুই ডিভোর্সি? মানে গেস করে ফেলছে যে একটা মেয়ে ফটোগ্রাফি শিখবে মানে সে ডিভোর্সি। ও আমাদের সাথে ভ্লগ করার জন্য পাগল হয়ে গেছে। তারপরে বাসায় আসবে নদীদের বাসা থেকেও আমাদের বাসায় আসতে চাই, নদীদের বাসা থেকে। তোমার আম্মু এই রেসিপি দিছে সেটা দেখে আমি বানাইছি, লবণ বিট লবণ, তোমরা যে ভিডিও দাও আমি সেটা দেখি, আমি প্লিজ একটু দেখা করব। আসছে তাদের মধ্যে যে গোপনে গোপনে কথা হয়েছে আহাদের মধ্যে আখের মধ্যে, এটা তো আমি জানি না যে তারা বিয়ের প্ল্যানিং করছে। বাসায় এসে ও ডিরেক্ট আমার পায়ে পড়ছে, ডিরেক্ট আমার পা ধরছে। আমি আগেও যা বলছে আজকেও আমি সেই কথাই বলবো। আমি তিশা তোর মতো নাটক জানি না, আমি চিল্লায় যেটা বলি সত্য বলি। যে মানুষটা হচ্ছে গিয়ে মানে ওনার ভাষ্য মতে যদি বলি, উনি যেটা বলছে যে অলরেডি আমি আগে থেকেই তারে হচ্ছে ইনফ্লুয়েন্স করতেছিলাম যে হচ্ছে সতীন খেলা খেলবো, ভিউ হবে, এটা হবে, এইগুলা করব, আমার বউ আমার বিয়ে করাইতে চায়, তুমি আসো বিয়ে করব, এইগুলাই যদি আমি তারে বলে থাকি, কলে যেহেতু বলছি, তারপরে সে আসতে চায় নাই, তারপরে চিন্তা করছে যে থাক একটু যে কথা বলি, ভাই আমার তো রুচি খারাপ, আমার স্বভাব খারাপ, এই কারণে আমি বিয়ে করি। তোমার ভাষ্য মতে আমার বউয়ের স্বভাব খারাপ, এই কারণে আমার বউ আমার বিয়ে করেছে। পবিত্র যে তুমি আসছো আমাদের বাসায় বিয়ে করতে। আমি বলছি আচ্ছা বাইরে মিট করো, কি বলে? আমি বলছি বাইরে মিট করো, তোমার একটু মিট করো সব। এমকে টাওয়ারের ঠিকানা পর্যন্ত আমি দিয়ে দিছি। না সে বাসায় আসবে না, আপু বাসায় আসবো, কারণ সে তো পায়ে হাতে বাইরে বসে দিতে পারবে না। পা ধরে বসে, আপু আমার বোন আমাকে মেরে আমাকে বাসা থেকে বের করছে, আমার মা আমাকে গার্মেন্টসে চাকরি করতে বাধ্য করে, আমার বাসা 7 তলা, আমি সেখান থেকে নামি আবার গার্মেন্টস 7 তলা, সেখানে যাই, অনেক কষ্ট করি। আপু আমার জামাটা দেখো, এই জামা পরি আমি 1 বছর যাবত, আমার ডিভোর্সের পরে এরকম করে আমার সাথে কান্না করছে যে আমি ভাত খাইতে পারি না, তোমাদের সাথে যদি আমি থাকি একসাথে তাহলে ভাত খেতে পারবো, আমি ঠিক মতো চলতে পারবো, তোমাদের সাথে থাকলে আমরা 3 জন মিলে একসাথে ভ্লগ করবো, একসাথে ভিডিও করবো। আগে তো দীপাকে তুমি মেনে নিছো, আমাকে তুমি মেনে নাও। কে বলছিল এগুলা? আমি তোর আইসক্রিম খাইতে দিছি, আমি আইসক্রিম খাইতেছিলাম, তুই নিয়ে খাইছস, যে গার্মেন্টস থেকে বাইরে এসেছিস, তোর কোনো কিছু খাস নাই সারাদিনে, দাও আপু আইসক্রিম খাই। রান্না তখন করা ছিল, কোনো বাসায় আছে যে রান্না বাদ দিয়া তোর আইসক্রিম কিনা রাখে, চাল বাদ দিয়া? আর ওর গায়ে নাকি হাত তুলছে। ওই যে 10 জন মানুষ বলছস, ওই 10 জনের মধ্যে তো তোর চামচা আছে কয়েকটা, তারা কেন লাইভে এসে বললো না যে হ্যাঁ তোর গায়ে হাত তুলছে? যাওয়ার 1 বছর পর তুমি বলতেছো বাড়ি মারছে তোমারে, যাওয়ার পর বলছো তিশা তোমার থাপ্পড় দিছিল। কয়টা? 1 বছর প্লাস পরে কয়টা কথা বলতেছো? তোরা কি করছে আসলে? তোরা এগুলো করা উচিত ছিল, তাহলে তোর চুলকানি মিটতো। ও ওর ফার্স্ট আর এক্স হাজবেন্ডের বিরুদ্ধে যখন ভিডিওটা বানাইছে আমাদের চ্যানেলে এখনো আছে, এই জন্যই ভিডিওগুলো রেখে দিছি, এখন আছে, তোমরা যাও ভিডিওটা দেখো, আমাদের এই টিয়া চ্যানেলেই আছে, ঠিক আছে? ওইটার মধ্যে ও নিচে এইভাবে লিখে রাখছে কি কি পয়েন্ট বলবে, তোমরা ওই ভিডিওটা লক্ষ্য করে দেখবা, তাহলে দেখবা। দাঁড়াও 1 মিনিট, ও এইভাবে নিচে তাকায়, পরে আবার তোমাদের বলে, নিচে তাকায়, আবার ওই ভিডিওটা 4-5 বার কাট করে তারপর নেওয়া হয়েছে, কারণ ও হেসে দেয়, তারপরে বলে হাসি থামায়, দাঁড়া এমন কান্না কান্নু সবাই বিশ্বাস করবো আমার কান্না সত্যি। আমি ওই দিন অবাক হয়ে গেছি যে এত নাটক কিভাবে করে। আচ্ছা, এত নাটক কিভাবে জানে মানুষ? একটা কথা হচ্ছে যে মানুষটা মানে উনি আসছে জোরপূর্বক নাকি আমি বিয়ে করলাম, আমার বউ জোরপূর্বক বিয়ে করাইছে, সে আসছে বিকাল 5টা বাজে, সে বিকাল 5টা বাজে আইসা নিয়ে রাত্রে পর্যন্ত তার আটকে রেখে আমরা বিয়ে করলাম। হ্যাঁ, এখন এই মানুষটাকে বিয়ে করার পরবর্তীতে সে
মানে এত কিছু ফেস করছে, ও এত অত্যাচার করছে ওর কথা মতো, এত অত্যাচার করছে যে থাকাই সম্ভব না ভাই। যাবি যখন, তাহলে এইটুক গাধার মতো মানুষ, গাধার মতো না, বুদ্ধিমান মানুষ আপনি, এইটুক সেন্সনে বাচ্চাটা নেওয়ার আগে যাই। চুপ থাক। গেছিলেন কয়বার? আমি বলি আন্টিরে ডাক দে, তো একটু আন্টিরে ডাক দে। তোরে আমি অনেক সময় অনেক ভাবে মাফ করতে চাইছি যে থাক, আমি তোর পিছনে পড়ে থাকি না, তুই আমার পিছনে পড়ে থাকস। আমি যে বিউটি নেসেলে শুট করতে গেছি, ওখানে কাশফিয়ারে কে পাঠাইছে কাশফিয়া আপু যে লাইভ করছিল, লাইভটা জনগণ দেখে নাই? তুই যে অস্বীকার করছিস আপু আমি পাঠাইনি, কাশফিয়া আপু লাভ কি আমরা দেখতে যাওয়া? আপু তাড়াতাড়ি দেখো গাড়ি নিছে নাকি, কারণ তিশা গাড়ি ছাড়া শুটে আসবে না। নিচে গাড়ি আছে নাকি দেখো, যাও বারান্দায় যে আমাকে ভিডিও কল দাও। কাশফিয়া আপু লাইভ করে নাই, তখন আমি বলছি যে আমি কাশফিয়া আপুর সাথে লাইভ করবো, আমি বলবো। গত 6 মাস যাবত টোটালি ওরে আমি কোনো শব্দ করতে দেইনি, একটা শব্দ করতে দেই নাই, যে না কোনো আলতু ফালতু মানুষ নিয়ে কোনো প্রকার টপিক নাই, কোনো কথাবার্তা নাই। ভাই ধৈর্যের একটা বাদ থাকে। আর দুধের বাচ্চা, তুই তো বাচ্চাদের দুধই খাওয়াস নাই, তোর ফিগার নষ্ট হয়ে যাবে। তোর এতটুকু ফিগার টিকটিকির মতো, এটা নষ্ট হয়ে যাবে দেখে তুই বুকের দুধই খাওয়াস নাই বাচ্চারে। তুই আবার দুধ না, দুধের বাচ্চারে অন্য রুমে রাইখা দুই বোনের পাশে ঘুমাইতাম আমি। ওফ লেটস গো। বেহায়া জানো কোথাকার। তোর কি লজ্জা লাগলো না? মানে পুরো একটা ইন্টারভিউতে গেছস তিশা হাদের টপিক নিয়ে, তাহলে বস তোর ভ্যালুটা কোথায়? 6 মাসে তো তিশা হাদের নাম ধরে তোর ভ্যালুটা কোথায়? একটু বস যে তোর ভ্যালুটা কোথায়? তোমার থামাই না, আমি যেমন চাই করব। তোর ভ্যালুটা ঠিক ওইখানে যেখানে তোর তিশা হাদের নাম নিয়ে তোর চলতে হয়। তোর ভ্যালুটা ওইখানে। তিশা তোর এডিটিং শিখাইছে, সেই এডিটিং তোর করতে হয়। তোর ভ্যালুটা ওইখানে। তিশা ভিডিও কেমনে ধরে সেইটা বলতে হয়। তিশা ভিডিওতে ভালো থাকো গাইস, হ্যাঁ সুস্থ থাকো, সুন্দর থাকো, সেটা বলতে হয়। তিশা ভিডিওতে মেকআপ করে, ভিডিওতে এসে মেকআপ করে, তিশা যা করে সেটা তোর করতে হয়। এটা তোর লাইভ করে, তোর ইউটিউবে এসে লাইভ করতে হয়। তিশা যেটা করে সেটাই করতে হয়, কারণ তুই খুব ভালো করে জানোস যে তিশা যে কাজগুলো করে সেই কাজের পিছনে মাস্টারমাইন্ড থাকে আহাদ, আর আহাদ যেটা বলে সেটা অবশ্যই ভাইরাল হয়। কখনোই তালি বাজে না। আর